হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। সো আপনাদের মাঝে আবারও চলে আসলাম আরও একটি গল্প নিয়ে। সো সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডায়েরির পাতা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনাদের জন্য আরও নতুন কিছু নিয়ে আসবো। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ধৈর্যের ফল আসলে মিষ্টি হয়। সবাই পাশে থাকেন, সাপোর্ট করেন, নেক্সটে ভালো কিছু হবে। আমি বারবার একই কথা আপনাদেরকে বলতেছি যে নেক্সটে ভালো কিছু হবে ইনশাল্লাহ। সবাই পাশে থাকেন, সাপোর্ট করেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। নুন্নাহারের হাতে রিপোর্টগুলো দিয়ে দৌড়ে আবার চলে আসে। নুন্নাহার রিপোর্টগুলো হাতে নিয়ে তাকিয়ে আছে ছেলের যাওয়ার দিকে। তিনি তুরাককে কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু সেটা আর বলা হলো না। ডাকও দিয়েছিলেন তিনি, কিন্তু তুরাক বলেছে এসে কথা বলবো, এখন সময় নেই। প্রতিটা টিভি চ্যানেল একই নিউজ ঘুরতেছে। নির্বাচন কেন্দ্রে মারামারির ফলে গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি মেয়র পদপ্রার্থী কালাম মোল্লা। তুরাগের এখন রাগে মাথার রগ মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। টিভিগুলো ভেঙে ফেলতে মন চাচ্ছে। আফসোস হচ্ছে সকালবেলায় কেন গেল না সেজন্য। ভোট এখনো চলতেছে, কে জয়ী হবে বলা মুশকিল। সিটি হসপিটালেই আনা হয়েছে কালাম সাহেবকে। তুরাগ হাজির হয় সেখানে। ততক্ষণে মাথায় ব্যান্ডেজ করা হয়ে গেছে তার। তার সাথে কথা বলতে আসে তুরাগ। ভাই, সরি। আরে পাশে আয় বেটা, সরি কেন বলছিস? আপনার বিপদের সময় আপনার পাশে থাকতে পারলাম না। যা হবার তা হয়েছে। এখন দেখ কেন্দ্রের কি অবস্থা। আমিও একটু পরে যাব, দেখি কি না কি হয়। শান্ত হন ভাই, জনগণ আপনার পক্ষে আছে, চিন্তা করবেন না। কিন্তু এই কাজটা কে করলো ভাই? একবার নাম বলেন, ওরে মাটির তলে পুইতা ফেলবো একেবারে। কালাম মোল্লা পিঠে হাত রাখেন তুরাগের। তুরাগকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন তিনি। তুরাগও যে তাকে কম শ্রদ্ধা করে না, এটা তো জানা কথাই। তিনি তুরাগকে বললেন, শান্ত হ ভাই, শোন, এই জগতে টিকে থাকা এত সহজ না। মেজাজ গরম করে কিছু করা ঠিক না। রাগচটা মানুষ নেতা হতে পারে না। ভাই, কে করেছে আপনি শুধু নামটা বলেন। ওকে কিচ্ছু বলবো না, খালি নামটা শুনি। রাশেদ চৌধুরীর ছোট ভাই। ওর এত বড় সাহস কেমনে পাইলো ভাই? ওরে তো আমি ছাড়বো না। শান্ত হ। কে শোনে কার কথা? মেজাজ গরম হয়ে গেছে তুরাগের। হন হন করে বেরিয়ে যায় হসপিটাল থেকে। ডক্টর এসে রিপোর্টগুলো দেখে গেছে। হাতের দুটো হাড়ের একটা আর একটার উপরে উঠে গেছে, কিছুটা ফাটলও ধরেছে। ব্যান্ডেজ করে দিয়েছে তারা। এছাড়া আর কোনো ইন্টারনাল ইনজুরি হয়নি। তাই চাইলে আজকেই বাসায় নিয়ে যেতে পারবে মিথিলাকে। ডক্টর যেহেতু পারমিশন দিয়ে দিয়েছে, তাহলে এখানে কষ্ট করে থেকে কি লাভ? এর থেকে বাসায় নিয়ে গেলে এক্সট্রা কেয়ার করার সুযোগ পাবে। তাই নুরনাহার ঠিক করে এখনই বাসায় চলে যাবে। ড্রাইভারকে আগেই ফোন দিয়েছিল, তিনি নিচে এসে অপেক্ষা করতেছে। নুরনাহার, মিথিলা, মোহনা, ওদের মা আর ড্রাইভার সহ 5 জন ছিল গাড়িতে। গাড়ির মধ্যে সবাই মূলত আজকে নির্বাচন নিয়েই আলোচনা করতেছিল। এমন সময় ড্রাইভার হঠাৎ করে ব্রেক কষায়। সামনের দিকে ঝুঁকে যায় সবাই। মাথা তুলে সামনে যা দেখে তা দেখার জন্য প্রস্তুত ছিল না কেউই। মালবাহী একটা বড় ট্রাক রং রুটে খুব স্পিডে চালিয়ে আসতেছে। সামনে গাড়ি দেখে স্পিড না কমিয়ে বরং আরো স্পিড বাড়িয়ে দিয়েছে। গাড়ির ভেতরে থেকে 5 জনই নিজের চোখের সামনে নিজেদের ভয়ঙ্কর ভবিষ্যৎ ভেসে ওঠে। মুহূর্তের মাঝে রাস্তা থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে গাড়ি। কি ভয়ানক অবস্থা সেখানে। আম্মু, হ্যাঁ আম্মু, কথা বলছো না কেন? চোখ খোলো আম্মু। তুমি কি রাগ করে আছো আম্মু? হ্যাঁ আম্মু, আমি আর কোনো অন্যায় করবো না আম্মু। তুমি যা বলবা সব শুনবো। আর রাত করে বাসায় ফিরবো না আম্মু। তোমায় ছাড়া আর একবেলাও খাবার খাবো না, প্রমিস আম্মু। একটাবার ফিরে এসো না আম্মু, প্লিজ। করুণ কণ্ঠে আর্তনাদ করছিল হসপিটালের করিডোরে বসে তুরাগ। রক্তে মাখানো মায়ের মুখশ্রীতে হাত বোলাচ্ছে আর পাগলের মতো চুমু খাচ্ছে। আশেপাশে থাকা ডক্টর, নার্সরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্তনাদ দেখছে।
একপাশে দেয়ালে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে বসে আছে তায়েব সাঈদ। আশেপাশের মানুষজন সান্ত্বনা না দিয়ে ভিডিও করছে। সিঙ্গার তুরাক সাইয়েদি তার মায়ের মৃতদেহের সামনে বসে আর্তনাদ করছে। এরকম ভিডিও ব্লগ হিসেবে ছাড়বে না, তা কি করে হয়? এখন মানুষ মানুষের বিপদে এগিয়ে আসার আগে ব্যস্ত থাকে, কখন ছবি তুলবে, কখন ভিডিও করবে তা নিয়ে। মাকে ছেড়ে উঠে দাঁড়ায় তুরাগ। পাশাপাশি 3টা লাশ শোয়ানো। দ্বিতীয় লাশটার মুখের দিকে তাকাই। মোহনার থ্যাতলানো মুখ দেখে আঁতকে ওঠে তুরাগ। আর দেখার সাহস হয় না। কাপড় টেনে ঢেকে দেয় মুখ। পরের জন ছিল ড্রাইভার। সবাইকে পাশ উঠে পাগলের মতো দৌড়ে আবার অপারেশন থিয়েটারের সামনে যাই। মাস্ক খুলতে খুলতে ডক্টর বেরোচ্ছে সেখান থেকে। হামলে পড়ে তুরাগ ডক্টরের উপর। ডক্টর, পেশেন্টের কি অবস্থা? ও সুস্থ আছে তো ডক্টর? কথা বলছেন না কেন ডক্টর? কি হয়েছে বলুন না। আই এম সরি মিস্টার সাইদ। ডক্টরের মুখে সরি শব্দটা শুনে মাথা ফাঁকা হয়ে গেল তুরাগের। ওদিকে মায়ের লাশ পড়ে আছে, এদিকে মিথিলার ক্ষীণ আশা জেগেছিল। ডক্টরের মুখে সরি শব্দ শুনে সেই আশাটুকুও যেন নিভে গেল। হাঁটু ভেঙে সেখানেই বসে পড়ল তুরাগ। তখন কাঁধে হাত রাখলো ডক্টর। আস্তে আস্তে মাথা তুলে তাকালো তুরাগ। সে মারা যায়নি, তবে বসা থেকে এক লাফে উঠে দাঁড়ালো তুরাগ। ব্যস্ত কণ্ঠে জানতে চাইলো, কি বললেন ডক্টর? তবে কি কি হয়েছে বলুন না আসলে ডক্টর, প্লিজ। তিনি কোমায় চলে গেছেন। এটা থেকে তিনি কবে আবার সুস্থ লাইফে ফিরে আসতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। আর বয়স্ক যেই নারী ছিল তিনিও গুরুতর আহত, তবে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন আশা করা যায়। ডক্টর চলে যায় সেখান থেকে। সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে তুরাগ। চিৎকার করে কাঁদতে থাকে। মানুষ বলে ছেলেদের নাকি কাঁদতে নেই। কে বলেছে? ছেলেদেরও তো মন বলে কিছু আছে, তাদেরও কষ্ট হয়। এরকম একটা মুহূর্তে নিজেকে কি করে সামলাবে তুরাগ? গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছিল সেখানে বসেই। তুরাগের বাবা বাখারাত হয়ে আছেন, তিনি কোনো কথাই বলছেন না। তুরফাকে এখনো জানাননি। এরকম একটা কথা তো মেয়েকে বলার সাহস নেই। কয়দিন আগেই এসে গেল, এখন হুট করে বাসায় আসতে বললেই মেয়েটা বুঝে যাবে। এত দূরের পথ কি করে আসবে মেয়েটা একা একা? হঠাৎ পেছন থেকে কাঁধে কেউ হাত রাখায় গোটানো হাতের শার্টে নিজের চোখ মুছে পেছনে মুখ ঘোরায় তুরাগ। পিছনে কালাম মোল্লা, প্রান্ত সহ আর বাকি সবাইকে দেখে উঠে দাঁড়ায় তুরাগ। কালাম মোল্লা বুকে টেনে নেয় তুরাগকে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ভাই, আপনার মাথার ব্যথা? আমি ঠিক আছি। একটা খবর দেওয়ার ছিল, যদিও এই মুহূর্তটায় কি বলবো তোমাকে। আমরা হেরে গেছি ভাই। কালাম মোল্লা মাথা নেড়ে না বোঝাই। কান্না থামে তুরাগের। জড়িয়ে ধরে আবারও কালাম মোল্লাকে। এরকম একটা পরিস্থিতি না হলে আজকের দিনটা হতে পারতো অন্যরকম একটা খুশির দিন। এই নির্বাচনের জন্য কত কষ্ট করেছে। আজ দেখো দলের সবাই উদযাপন বাদ দিয়ে তুরাগকে সান্ত্বনা দিতে হসপিটালে ছুটে এসেছে। প্রান্ত এগিয়ে আসে সামনে, বুকে জড়িয়ে ধরে তুরাগকে। প্রান্ত, এরকমটা কেন হলো আমার সাথে? আমি মনে হয় বড় কোনো পাপ করেছি, যার কারণে আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে। আমি তো মাকেও কষ্ট দিয়েছি। মা কি আমাকে ক্ষমা করবে প্রান্ত? কি করব এখন আমি? শান্ত হ ভাই। আন্টি তো অনেক আগেই ক্ষমা করে দিয়েছে। সন্তানরা কত ভুল করে, কিন্তু মা বাবা কি সেই ভুল ধরে বসে থাকলে বল? মা বাবা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। তুই এখন আন্টির জন্য দোয়া কর, উপরওয়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। দেখ ভাই, ভোটের ফলাফল শোনার পরেই এখানে চলে এসেছি। কথা বলবি না তার সাথে? আহা প্রান্ত, কি করছো? ওর সিচুয়েশনটা বোঝো। কাঁদুক, কাঁদতে দাও। কান্না করলে মন হালকা হয়। তুরাবকে বলবি না। আমি বলতে পারবো না। তুই একটু ওরে আনার ব্যবস্থা কর না। কালাম মোল্লা জিজ্ঞেস করেন, আচ্ছা, তখন হসপিটাল থেকে বের হওয়ার পর কি হয়েছিল বলতো? ফোন দিয়ে পেলাম না যে। ফ্ল্যাশব্যাক। দুপুরে হসপিটাল থেকে রেগে বেরিয়ে গেলেও বাহিরে এসে মাথায় কাজ করলো যে না, এই মুহূর্তে নিজেকে শান্ত করা জরুরি। নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালাচ্ছেন। ভাই অসুস্থ, এখন যদি সেও ঝামেলা করে তাহলে এদিক দেখবে কে? তাই চলে এলো কেন্দ্রে। সারাদিন এ কেন্দ্র থেকে ও কেন্দ্রসা দৌড়দৌড়ি করে 5টার দিকে ফ্রি হলো। এরপর ভোট গণনার পালা।
তুরাগ ভেবেছিল এখন একটু বসে নিবে। সেই মুহূর্তেই পকেটে থাকা ফোনটা বাজকাই শব্দে বেজে ওঠে। এই মুহূর্তে ফোন আসায় বিরক্ত হলেও ফোন বের করে ফোন রিসিভ করলো। অপর পাশ থেকে জানালো যে হসপিটাল থেকে ফোন করেছে। হসপিটাল থেকে ফোন শুনেই বসা থেকে উঠে দাঁড়ায় তুরাগ। মিথিলা হসপিটালে, তাই মনে করছিল মিথিলার কিছু হয়েছে, কিন্তু হসপিটাল থেকে জানালো তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সবার অবস্থা গুরুতর। সেই মুহূর্তে সেই অবস্থায় ছুটে বেরিয়ে আসে তুরাগ। প্রান্ত সাথে আসতে যাচ্ছিল, কিন্তু তুরাগ না করে দেয়, এখানে থাকতে বলে। দিক বিদিক শূন্য হয়ে ছুটে এসেছিল হসপিটালে। এখানে আসতে আসতে হসপিটালের সামনে বসেই শুনতে পাই একটা গাড়ি অ্যাক্সিডেন্টও নাকি 3জনই স্পট ডেড, 2জন এখনো আছে তবে গুরুতর আহত। সব মানুষজন ঠেলে ঠেলে দৌড়ে হসপিটালের ভেতরে আসে। তুরাগ সামনেই বাবাকে বসে থাকতে দেখে, গিয়ে জানতে চায় কি হয়েছে। জবাব দেয় না তিনি। এক ধ্যানে স্ট্রেচারে সাদা কাপড় দিয়ে ঢাকা লাশের দিকে তাকিয়ে আছেন তিনি। তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তুরাগ। ধীর গতিতে পা ফেলে সেখানে যায় তুরাগ। কাপা কাপা হাতে মুখের উপর থেকে কাপড় সরিয়ে যখন মায়ের মুখখানা দেখে, তখনই মা বলে জোরে একটা চিৎকার দেয়। এরকম একটা সিচুয়েশনে পাগল প্রায় অবস্থা তুরাগের। তুরাগ এই মুহূর্তে একদম দুর্বল হয়ে গেছে। একদিকে মায়ের চলে যাওয়া, ভালোবাসার মানুষটা কমাই, মোহনা মেয়েটাকেও ছোট বোনের মতো ভালোবাসতো, তার নিথর দেহটাও হসপিটালের করিডোরে পড়ে আছে। কি করবে না করবে কিছুই বুঝতে পারতেছে না। প্রান্তরা সহ বাকি সবাই মিলে হসপিটালের ফর্মালিটি গুলো সম্পন্ন করে নিয়ে আসে ওদের। মিথিলার মা হসপিটালে রইল। মোহনার ভাগ্যটা কত অদ্ভুত, তাই না? এতদিন যাবৎ নিজের বড় বোনের সেবা করে গেল। কোথায় বড় বোনকে নিয়ে সবসময় চিন্তা করত, কি হবে না হবে তা নিয়ে। আজ সব চিন্তাকে অবসর দিয়ে নিজেই চিরবিদায় নিল। সেই সময়টাতে তার কোনো আপনজন তাকে এক নজর দেখার সুযোগ পেল না। এরকম ভয়ঙ্কর ভাগ্য কারো না হোক। নূরনাহার চলে যাওয়ার আজ 5 দিন গত হয়েছে। তুরাগদের সমস্ত পরিবার যেন এখনো নিশ্চুপ হয়ে আছে। তুরফা এসেছিল পরদিন সকালে, কিন্তু মেয়েটা ইন্ট্রোভার্ট স্বভাবের, নিজের অনুভূতিগুলো যে কারো সামনে প্রকাশ করে না। সেও তার বাবার মতো বাখারা হয়ে চুপচাপ হয়ে আছে। ভেতরে ভেতরে ঘুমড়ে মরছে, কিন্তু বাহিরে প্রকাশ করছে না। তহমিনাকে জড়িয়ে ধরে বলে, আমার মা তো আমাকে একবারও বললো না মামিমা, তাহলে তো জীবনেও মাকে ছেড়ে যেতাম না। আমাকে না বলে গেল কেন মা? আমি কাকে মা বলে ডাকবো মামিমা? মায়ের দাফন শেষ হওয়ার পর আবার হসপিটালে এসেছিল তুরাগ। পাগল পাগল অবস্থা হয়ে গেছে। এখন আর বাসায় ফেরে না, খাওয়া দাওয়া ঠিকঠাক করে না। কেউ বাসায় নিতে চাইলেও বলে, আমি বাসায় কার কাছে যাব? কি করব গিয়ে? আমি মা বলে কাকে ডাকবো? যাব না, আমিও বাসায় কোনোদিনও যাব না। কেউ জোর করেও নিতে পারে না। সবাই এসে দেখে যায়, তহমিনা এসে খাবার খাওয়াই যায়। তরুর দাদি থেমে থেমে মেয়ের জন্য কান্না করেই যাচ্ছেন। একজন মায়ের সামনে তার সন্তানের চলে যাওয়া দেখাটা কতটা কষ্টের তা কেবল একজন মাই জানে, যে তার সন্তান হারিয়েছে। সেই সংসার নূরনাহার সামলাতো, আজ তা তহমিনা দেখতেছে। কিন্তু কতদিন? তাকেও তো ফিরে যেতে হবে। এসব ফেলে কিভাবে যাবে সে? মিথিলার মা এখনো হসপিটালে ভর্তি, তাকে এখনো মোহনার কথা বলা হয়নি। তিনি নিজেই তো অসুস্থ, তার উপর তার 2 মেয়ের আজ এমন দশা। এত শখ তিনি নিতে পারবেন না। তাকে কিভাবে বলবে এটাই ভেবে পাচ্ছে না কেউ। বসার ঘরে থমথেমে মুখে বসে আছে তায়েব সাইয়্যিদ। তার পাশেই বসে আছে তুরফা। অপর পাশের সোফায় বসে আছে নুরুল ইসলাম আর তহমিনা। তহমিনার পেছন ঘেঁষে মায়ের গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে তরু। তায়েব সাহেবের ঠিক অপোজিট সাইডের সোফায় মুখোমুখি বসে আছে তুরাগ। তুরাগ একধ্যানে বাবার দিকে তাকিয়ে আছে, উদ্দেশ্য বাবা কি বলে তা শোনা। তুরাগের পাশেই গুটিসুটি মেরে বসে আছে তারামন বিবি। নাতি আসছে, পর থেকে নাতির পাশ ঘেঁষে বসে আছেন তিনি। নূরনাহার চলে যাওয়ার পর থেমে থেমে কান্না করেন এই বয়স্কা নারী। তার মেয়ে যে ছেলে মেয়ে দুটো রেখে গেছে, তাদের দেখার ইচ্ছে বারবার পোষণ করেও তুরাগকে পাননি তিনি। তাই আসার পর থেকে নাতনিকে পাশে বসিয়ে রেখেছে। এই মুহূর্তে সবাই তায়েব সাইয়্যিদের মুখ পানে তাকিয়ে আছে।
তিনি গম্ভীর থমথমে মুখে মেয়ের দিকে তাকিয়ে আছে। কেউ কিছু বলছে না দেখে নুরুল ইসলামী কথা তুলল। ভাইজান, সবাই এসেছে এখানে। আপনি কি কিছু বলতে চান? এভরিওয়ান, গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর যদি কোনো প্রবলেম হয় বা ভুল ত্রুটি দেখা যাচ্ছে হইতেই পারে, মানুষ মাত্র তো ভুল ত্রুটি হইতেই পারে, তাই না? তাহলে দেখা যাচ্ছে বিষয়টা যদি কমেন্ট সেকশনে আপনারা মানে বলে দেন যে এই প্রবলেমগুলো হচ্ছে, নেক্সটে ভালো করার চেষ্টা করব। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর আপনাদের জন্য নতুন কিছু করব। এখন চ্যানেল তো নতুন চ্যানেল, ডায়েরির পাতা চ্যানেলটি হচ্ছে নতুন। সো রানিং করতে দেন, তারপর ভালো কিছু দিব আপনাদেরকে। সবাই একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন, নেক্সটে ভালো হবে। লাইক কমেন্ট শেয়ার করেন, আর অবশ্যই অবশ্যই ডায়েরির পাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকেন, ভালো কিছু দিব আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।